রাজনীতির চিরাচরিত দৃশ্যপটে দেখা যায় নেতারা দামি গাড়িতে চড়ে এলাকায় আসেন, দূর থেকে মানুষের দুঃখ দুর্দশা দেখেন, ক্যামেরার সামনে দু চারটি সহানুভূতিশীল কথা বলেন এবং পুনরায় শীতাতাপ নিয়ন্ত্রিত জীবনে ফিরে যান। কিন্তু যখন কোনো নির্বাচিত জনপ্রতিনিধি এই তথাকথিত ভিআইপি প্রোটোকল ভেঙে প্যান্ট গুটিয়ে সরাসরি কোমর সমান পানিতে নেমে কৃষকদের তলিয়ে যাওয়া ধান কাটতে শুরু করেন, তখন সেটি কেবল সাধারণ খবর থাকে না। এমপি আমার ক্ষেতে ধান কাটা সেটা আমি বাসায় প্রকাশ করতে পারবো না, এই কৃতজ্ঞতা আমি কিভাবে জানাবো? তো আমার 40 বছরের লাইফে আমি কোনোদিন দেখি নাই সরাসরি সংসদ সদস্য হিসেবে একজন কৃষক। এটি পরিণত হয় রাজনীতির এক নতুন ইতিবাচক অধ্যায়ে। দর্শক, সম্প্রতি গাজীপুরের কাপাসিয়া এলাকায় ঠিক এমন একটি দৃশ্যেরই অবতারণা হয়েছে গ্রামবাসীর সামনে। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী কৃষকদের বিপদে কেবল দূর থেকে সমবেদনা জানিয়েই ক্ষান্ত হননি, বরং তিনি কাস্তে হাতে পানিতে নেমে কৃষকের ডুবে যাওয়া ফসল উদ্ধার করেছেন। এটি হয়তো একটি প্রতীকী উদ্যোগ, কিন্তু প্রবল বন্যায় যখন কৃষকদের স্বপ্নের ফসল চোখের সামনে তলিয়ে যায়, তখন দেশের শীর্ষ পর্যায়ের একজন নেতার এমন অংশগ্রহণ কৃষকদের মনে এক বিশাল মানসিক প্রশান্তি এবং ঘুরে দাঁড়ানোর শক্তি যোগায়। দর্শক, সালাউদ্দিন আইয়ুবীর এই পানিতে নেমে ধান কাটার বিষয়টি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি মূলত তৃণমূল মানুষের সাথে জামায়াতে ইসলামীর গভীর সংযোগের একটি বহিঃপ্রকাশ। জামায়াতে ইসলাম কেবল দুর্যোগেই কৃষকদের পাশে দাঁড়াচ্ছেন এমনটা না, বরং তাদের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নের কথাও সংসদে জোরালোভাবে তুলে ধরছেন। সম্প্রতি এই নেতা কৃষিমন্ত্রীর কাছে কাপাসিয়া ও গাজীপুরের ঐতিহ্যবাহী জাতীয় ফল কাঁঠাল নিয়ে আলোচনা করেছিলেন, যে বিষয়টি ইতিমধ্যেই জনমনে ব্যাপক পজিটিভ ধারার তৈরি করেছিল। এই ধরনের জনবান্ধব রাজনীতির আরেকটি চমৎকার উদাহরণ স্থাপন করেছেন জামায়াতে ইসলামীর অন্যতম শীর্ষ নেতৃত্ব এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। ঢাকায় তিনি অত্যন্ত ব্যস্ত এবং এলিট জীবনযাপনে অভ্যস্ত। সুপ্রিম কোর্টের মতো দেশের সর্বোচ্চ আদালতে তিনি আইনি লড়াই করেন, কিন্তু সেই শিশির মনির যখন নিজের এলাকায় হাওর অঞ্চলে যান, তখন তাকে দেখে বোঝার কোনো উপায় থাকে না যে তিনি রাজধানীর একজন শীর্ষস্থানীয় আইনজীবী। তিনি হাওরের সাধারণ কৃষকদের সাথে এমনভাবে মিশে যান, তাদের দুঃখ দুর্দশায় এমনভাবে একাত্ম হন, যা সত্যিই বিরল। কিন্তু দর্শক, হঠাৎ করে বাংলাদেশে এমন বন্যার প্রকোপ বাড়ল কেন? আর কেনই বা জামায়াতে ইসলামের নেতাদেরকেই শুধু এই বন্যার মধ্যে বেশি সার্ভাইভ করতে হচ্ছে? বাংলাদেশের বন্যার কথা বলতে গেলে অবধারিতভাবে যে বিষয়টি সামনে আসে তা হলো ভূ রাজনীতি এবং আন্তর্জাতিক পানি বন্টন। বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতির একটি বড় অংশ প্রাকৃতিক নয়, বরং এটি ভারতের তৈরি করা কৃত্রিম বন্যা। আন্তর্জাতিক আইন এবং রাজনীতিকে তোয়াক্কা না করে ভারত যখন বর্ষা মৌসুমে তাদের বাঁধগুলো, যেমন ডাম্বুর, গজলডোবা বা ফারাক্কা বাঁধগুলো একতরফাভাবে খুলে দেয়, তখন ভাটির দেশ অর্থাৎ বাংলাদেশ চরম বিপর্যয়ের মুখে পড়ে। অথচ যখন বাংলাদেশে পানি থাকে না, তখন ভারত এক ফোঁটা পানিও বাংলাদেশকে দেয় না। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, বিগত কোনো সরকারই ভারতের এই পানি সমস্যার বিরুদ্ধে শক্তিশালী কোনো কূটনৈতিক অবস্থান বা নেগোসিয়েশন করতে পারেনি। বর্তমান বিএনপি সরকারও এই ইস্যুতে এক ধরনের নীরব এবং অত্যন্ত সতর্ক কূটনৈতিক অবস্থান বজায় রাখছে। হয়তো রাষ্ট্র পরিচালনার কৌশলগত কারণে বা ভূরাজনৈতিক হিসেব নিকেশের কারণে তারা ভারতের বিরুদ্ধে সরাসরি কোনো কঠোর বার্তা দেওয়া থেকে পুরোপুরি বিরত রয়েছে। কিন্তু টেকনিক্যালি বলতে গেলে একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিকদের জীবনের চেয়ে কোনো কূটনৈতিক সমীকরণই বড় হতে পারে না। জনগণের প্রত্যাশা ছিল নতুন সরকার আন্তর্জাতিক নদী আইনের আওতায় ভারতের এই একতরফা বাঁধ খুলে দেওয়ার বিরুদ্ধে জাতিসংঘ এবং আন্তর্জাতিক ফোরামে জোরালো প্রতিবাদ জানাবে। বন্যার কারণে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে যে ভয়াবহ ক্ষতি তৈরি হয় তা বর্ণনাতীত। বিশ্বব্যাংক এবং দেশীয় গবেষণা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বিগত কয়েক বছরে বন্যায় বাংলাদেশের কৃষি খাতে হাজার হাজার কোটি টাকা লস হয়েছে। উদাহরণস্বরূপ 2022 সালের সিলেট অঞ্চলের প্রলয়ঙ্কারী বন্যা এবং সাম্প্রতিক পূর্বাঞ্চলের বন্যায় কেবল ফসলের ক্ষতি ছাড়িয়েছে কয়েক হাজার কোটি টাকা। গবাদি পশু, মৎস্য খামার এবং অবকাঠামোগত ক্ষতি যোগ করলে এই অঙ্ক জাতীয় বাজেটের একটি বড় অংশ গিয়ে দাঁড়ায়। কৃষক যখন তার সর্বস্ব হারায়, তখন তার পাশে রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও দাঁড়ানো প্রয়োজন। ইতিহাস সাক্ষী, যে কোনো দুর্যোগে জামায়াতে ইসলাম অত্যন্ত সুসংগঠিতভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। এমনকি 2021 সালে যখন শেখ হাসিনা চরম দমন পীড়ন এবং ফেসিবাদী শাসন বজায় রেখেছিলেন, ঠিক সেই ভয়াবহ দুর্যোগের সময়েও জামায়াতের আমির নিজে উপস্থিত থেকে বন্যা কবলিত মানুষের মাঝে ব্যাপক ত্রাণ বিতরণ করেছিলেন। রাজনৈতিক নিপীড়ন উপেক্ষা করে মানুষের পাশে দাঁড়ানোর এই সংস্কৃতি রাজনীতির মাঠে একটি ইতিবাচক দৃষ্টান্ত। অনেকেই প্রশ্ন করতে পারেন, জামায়াতে ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসতো তবে তারা এই বন্যা সমস্যার কি সমাধান করত? একটি দায়িত্বশীল এবং দূরদর্শী সরকার কখনোই কেবল ত্রাণ বিতরণের উপর নির্ভর করতে পারে না। যদি জনবান্ধব কোনো সরকার ক্ষমতায় থাকে, তবে তাদের মূল লক্ষ্য হওয়া উচিত এই পানি ব্যবস্থাপনার একটি দীর্ঘমেয়াদী এবং টেকসই সমাধান করা। প্রথমত, দেশের অভ্যন্তরে নদী খনন বা ড্রেজিং এর বিশাল মেগা প্রকল্প গ্রহণ করতে হতো। বছরের পর বছর পলি জমে বাংলাদেশের নদীগুলো তাদের নব্যতা হারিয়েছে, ফলে সামান্য পানিতেই দুই কুল ছাপিয়ে যায়। অর্থাৎ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে তারা সাধারণ খাল খননের বিপরীতে হয়তো নদীগুলোর ড্রেসিং এর দিকে বেশি মনোযোগ দিত, আর এর কারণে বাংলাদেশের বন্যা সমস্যার চিরস্থায়ী সমাধান হয়ে যেত। সবশেষে যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো, বাংলাদেশ মূলত একটি কৃষিভিত্তিক দেশ। বাংলাদেশের জিডিপির একটি বিশাল অংশ এবং কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত হলো কৃষি। একজন সালাউদ্দিন আইয়ুবী যখন পানিতে নেমে ধান কাটেন, তখন তিনি কেবল একজন কৃষককে সাহায্য করেননি, তিনি দেশের অর্থনীতিকে বাঁচানোর একটি প্রতীকী বার্তা দিয়েছেন। কৃষকের ফসল বাঁচলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, আমদানি নির্ভরতা কমবে
এবং দেশের অর্থনীতি শক্তিশালী হবে। বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে যে গুণগত পরিবর্তনের হাওয়া বইছে, সেখানে ভিআইপি সংস্কৃতির কোনো স্থান নেই। সাধারণ মানুষ এখন এমন নেতৃত্ব চাচ্ছে যারা তাদের ভাষায় কথা বলবে, তাদের মতো করে ভাববে এবং দুর্যোগে সবার আগে তাদের পাশে এসে দাঁড়াবে। কাপাসিয়ার ধানক্ষেত থেকে শুরু করে হাওরের বিস্তীর্ণ জলরাশি, সর্বত্র নেতাদের এই তৃণমূলমুখী আচরণই আগামী দিনের বাংলাদেশের জন্য একটি সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। এখন শুধু প্রয়োজন এই ব্যক্তিকেন্দ্রিক ভালো উদ্যোগগুলোকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করা। কারণ শুধু একজন ব্যক্তি যে পরিমাণ সমস্যার সমাধান করতে পারবেন, সেটি রাষ্ট্রীয়ভাবে হলে হাজার গুণে বেশি সমস্যার সমাধান করা সম্ভব। অর্থাৎ বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি সরকারে আসতো, তাহলে এই ছোট ছোট উদ্যোগগুলোকে রাষ্ট্রীয়ভাবে আরো ব্যাপকতার সাথে আয়োজন করা যেত, যেটি এখন করতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কিন্তু বিএনপির কাছ থেকে তেমন কোনো উদ্যোগ এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ দেখেনি। অর্থাৎ এই ভয়ঙ্কর বন্যা সমস্যার মোকাবেলার জন্য সরকার যেমন ভারতের সাথে বাদ নিয়ে কোনো আলোচনা করেনি, তেমনি এই সমস্যার চিরস্থায়ী সমাধান নিয়েও এখন পর্যন্ত কোনো প্রকার পরিকল্পনা বাস্তবায়ন হতে দেখা যায়নি। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশের এই ভয়ঙ্কর বন্যা সমস্যার সমাধানের জন্য সরকারের এখন কি করা উচিত? বিএনপি সরকার কি ঠিক মতো তাদের পদক্ষেপ নিতে পারছে, নাকি জামায়াতে ইসলাম ক্ষমতায় আসলে কৃষকরা আরো বেশি সুবিধা পেত? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এটি চালু করার কোনো পরিকল্পনা রয়েছে কিনা? একই সাথে গাজীপুর জেলা স্টেডিয়ামটি এখন এমপি আমার ক্ষেতে ধান কাটা সেটা আমি বাসায় প্রকাশ করতে পারবো না, এই কৃতজ্ঞতা আমি কিভাবে জানাবো? তো আমার 40 বছরের লাইফে আমি কোনোদিন দেখি নাই যে সরাসরি সংসদ সদস্য এসে একজন কৃষকের জমি পানি